নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন বিশিষ্ট সাহিত্যিক, আমাদের সকলেই পরিচিত সূর্য সতীশ বিশ্বাস মহাশয়। অ্যাকচুয়ালি আমি একটু দেখিনি সতীশবাবু, একটুখানি কাছে আসুন। হ্যাঁ, তো সতীশবাবুর মুখ থেকে আমরা অনেক কথা শুনে নেব। তো যেহেতু অ্যাকচুয়ালি আমাদের যে একটা স্বর্ণোজ্জ্বল একটা অতীত রয়েছেন, এটা অনেকেই এখন জানে না, নতুনদের কাছে যাদের তুলে ধরার জন্য আমার এই প্রয়াসটা। তো অনেকেই, এবং আপনারা জানেন যে আমি এই আসানসোল, রানীগঞ্জ, বিভিন্ন মানে আমাদের শিল্পাঞ্চল থেকেও অনেকে আসছেন। কল্যাণদা এসেছিলেন তারপরে বাসুদেবদা এসেছিলেন। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি, অ্যাকচুয়ালি সারা সপ্তাহ অফিস থাকে, তো নানান সমস্যার জন্য সবসময় মানে নিয়মিতভাবে এটা হয়ে ওঠে না। তো তার মধ্যে আমার এই একটু ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। তো সতীশবাবু, আপনাকে আমাদের পত্রিকার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি এসেছেন, অসুস্থ মানুষ। হ্যাঁ, তো প্রথমেই আপনার মুখ থেকে আপনার তো জন্ম বাংলাদেশে, তো ছেলেবেলার কথা কিছু শুনবো, এবং তারপরে লেখালেখিতে কিভাবে এলেন সেসব কথা, শৈশবের কথা। আমার ছেলেবেলা জুড়ে রয়েছে নানা রকম খেলাধুলো। গ্রাম বাংলার যত খেলা আছে প্রায় তার সবই আমি ছোটোবেলায় খেলেছি। খেলাধুলো যেমন এত বেশি ছিল, তেমনি পড়াশুনোর দিকটা বা প্রায় পাঠশালার দিকটা আমার কিছুই মনে নেই। তারপর ক্লাস 5-এ যখন আমি পড়ি, তখন আজাপুর হাই স্কুলে আমি ভর্তি হই। আচ্ছা, সেটা কি ফরিদপুরে? না, ফরিদপুরে না, চলে এসেছি কলকাতায় চলে এসেছি। বর্ধমানে, আজাপুরটা বর্ধমানে। আচ্ছা, সেখানে চলে এসেছি। তারপরে সেখান থেকে চলে যাই আমি জিয়াগঞ্জ মানে অরিজিৎ সিং এর জিয়াগঞ্জ। আচ্ছা, মুর্শিদাবাদে। ওখানে আমি ক্লাস 5-এ পড়ি, ওখানে পিসিমার বাড়িতে। তারপর 5 পাস করে আমি চলে যাই নদিয়ায় আরংঘাটার কাছাকাছি জায়গা, সেখানে গিয়ে 6-এ ভর্তি হই। সেখানে 6, 7, 8, 9 পর্যন্ত পড়ি। সেখানে আমি ছিলাম লজিংয়ে, অন্যের বাড়িতে, পেইং গেস্ট থাকার মতো, কিন্তু পয়সা দিতে হতো না আর কি। তো সেখানে 9 পাস করে এসে আমি সোজা চলে আসি ভিরিঙ্গিতে। আমার বড়দা থাকতেন, ফায়ারে কাজ করতেন। তো সেখানে যে ভিরিঙ্গি স্কুলে, অনেক ছেলেবেলাতেই আপনি দুর্গাপুরে এসেছেন? হ্যাঁ, আমি ওই 9-এ যখন পড়লাম তখনই চলে আসি। তো সেখানে ভিরিঙ্গিতে দাদার কোয়ার্টারে থাকতাম, আমি আর ছোটো ভাই। আমরা দুজনেই ভর্তি হই ভিরিঙ্গি স্কুলে। ছোটো ভাই বলতে সন্তোষ বিশ্বাস, অর্থাৎ ডক্টর সন্তোষ কুমার বিশ্বাস আজকের। তো সেখানে লেখালেখিতে কিভাবে এলেন? হ্যাঁ, বলছি, লেখালেখিতে এলাম এই যে 9-এতে এলাম ভিরিঙ্গি স্কুলে 9-এ ভর্তি হলাম। 9 তখন 11 ছিল হায়ার সেকেন্ডারি। সেই হায়ার সেকেন্ডারিতে 11-এ যে আমার ফেয়ারওয়েল হলো, সেই ফেয়ারওয়েলে আমি একটা নাটক লিখি, এবং সেই নাটকে আমি অভিনয় করি ফেয়ারওয়েলে। এই সাহিত্যের মধ্যে তাহলে প্রথমে আমার নাটক দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, তারপরে আমি চলে যাই খ্রিস্টান কলেজে, হায়ার সেকেন্ডারি পাস করে চলে যাই খ্রিস্টান কলেজে, বাঁকুড়া খ্রিস্টান কলেজে। সেখানে যে 3টে বছর, সেটা আমার প্রায় নিরামিষ কেটেছে বলা যায়। অর্থাৎ কোনো কিছুর সঙ্গে কোনো সমস্যা ছিল না, ওই শুধু কলেজে যাওয়া আসা ইত্যাদি। তারপরে এইভাবেই আমার গ্রাজুয়েট হলাম। গ্রাজুয়েট হওয়ার পর আমি তখন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের শিক্ষকের চাকরি খুব লোভনীয় ছিল, নানা রকম সুযোগ সুবিধা দিত, কোয়ার্টার্স দিত। তো আর সেই চাকরিতে চাওয়া হতো যে কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট। তা আমি দেখলাম আমার অনার্স গ্র্যাজুয়েট যখন হয়ে গেছে, আর আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন আমি ডিএসপি স্কুলের টিচার হব, স্কুলের টিচার পেলেই আমার জন্য হাতে স্বর্গ, এরকম একটা ভাবনা ছিল। তা আমি দেখলাম আমি তো পেয়ে গেছি, আমার আর কোনো কোয়ালিফিকেশানের দরকার নেই। তখন একটা চাকরি কোথায় যাক,
না, তাহলে বিএডটা তো হয়নি, তখন গ্রাজুয়েট হয়েছে। বিএডটা কি মাস্ট ছিল নাকি? হয়েছে। বিএডটাও কি মাস্ট ছিল তখন? হ্যাঁ, তখন বিএড ছিল। আচ্ছা, না মানে বুঝতে পেরেছি। মাস্ট ছিল স্কুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে কোয়ালিফিকেশন ছিল কি। তো সেখানে আমি বহরমপুরে খ্রিস্টান কলেজ, ওটাও খ্রিস্টান কলেজ, বহরমপুরের বিএড কলেজে ভর্তি হই। ওখান থেকে পাশ করে এসে আমি অন্ডাল গ্রামে শিক্ষকতা করতে ঢুকি। অন্ডাল গ্রাম তখন 800 বছরের পুরনো গ্রাম। সেখানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় সময় অসময় পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় শ্যামাপদ রায় মহাশয়। শ্যামাপদ বাবুকে অনেক শ্রদ্ধা জানাই। ওনার পত্রিকাতেই আমার প্রথম লেখা, ক্লাস 9-এ পড়ি তখন, 1993 সালে। উনি দেখছেন, উনিও যদিও উনি ইস্পাত প্রকল্পে কাজ করতেন, কিন্তু উনি টিউশনিও করতেন প্রচুর। সেই সময় আমাদের এলাকায় ইংরেজি পড়াতেন। এই এলাকায় তো সবাই শ্যামাপদ, SP রায় বলে ওনাকে ডাকতেন। বলুন, কি বলছিলাম? ওই বিএড দরকার। হ্যাঁ, বিএড করলাম। বিএড করার পরে তারপরে আমি অন্ডাল স্কুলে ভর্তি হই। অন্ডাল স্কুলের পরে পারবিলিয়া কলিয়ারি স্কুলেও কিছুদিন কাজ করেছি। তারপরে আমি পড়তে আমি MA-তে ভর্তি হই। আচ্ছা, MA-তে ভর্তি হওয়ার পরে আমি ডিএসপির বিজ্ঞাপন বেরোই এবং সেখানে আমি ইন্টারভিউ দিই এবং নির্বাচিত হই। এটা কোন স্কুলে ছিল? এটা বিরিং স্কুলে না, প্রথম আমি জয়েন করলাম কাশিরাম দাস রোড বয়েজ হাই স্কুল। আচ্ছা আচ্ছা, বাহ, সত্যি তাই। আমাদের টাউনশিপের স্কুলগুলো সত্যি তাই সেই সময় খুবই রমরমা ছিল। আমি বিজয় স্কুলে পড়তাম। আমাদের সঙ্গে রয়েছেন অসিত বরণ দাস। অসিত দা কি জিজ্ঞেস করছেন, একটা প্রশ্নটা দেখি। তো সকলকেই আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। অসিত বরণ দাস লিখছেন যে বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ হবে কি? না না, সেটা অন্য কলেজ। অসিত বাবু উনি বিএড কলেজের কথা বলছিলেন। আচ্ছা, তারপরে লেখালেখিতে কিভাবে এলেন বলুন। আচ্ছা, তারপরে আমি ইউনিভার্সিটি ভর্তি হলাম যখন, তখনও কোনো লেখালেখি কিছু করি না। আচ্ছা, তখন টুকটাক ছড়া লিখতাম। ওই ইউনিভার্সিটিতে এই প্রথম ছড়া লিখি যতদূর মনে পড়ছে। সিগনেচারের বাংলা কি, স্বাক্ষর ছাড়া আবার কি, স্বাক্ষর নয় কিছু হিজিবিজি দাগ, ফ্যাশন নিয়েছে কান কেটে তাই চুল দিয়ে কান ঢাক। এটা আমার জীবনের প্রথম ছড়া। MA পড়তে। তারপরে MA পাশ করার পরে আমি তো কাশিরামে ঢুকে গেছি, কাশিরাম স্কুলে। তখন ঠিক হলো যে কিছু একটা করা দরকার, চাকরি তো হলো, এবার চাকরির সঙ্গে কিছু একটা করা দরকার। তো ঠিক করলাম যে একটা পত্রিকা করব এবং সে পত্রিকা হবে ছোটদের। এই ভেবে ছোটদের পত্রিকা শুরু করলাম। আচ্ছা, কি নাম ছিল প্রথমে? ছোটদের পত্রিকার নাম ছিল ছোটদের শিক্ষা ও সাহিত্য। কারণ আমি তখন ভাবলাম, আমাকে মনে হলো যে ছোটদের পত্রিকা তো অনেকই আছে, ছড়া কবিতার পত্রিকা, কিন্তু শিক্ষাটা ছেলেদের সাহিত্যের সঙ্গে সঙ্গে শিক্ষাটাকেও জুড়ে না দিলে, অর্থাৎ শিক্ষা সাহিত্যের সঙ্গে একটা তুলনামূলক ইন্টারাকশন হয়, তো সেইটা না হলে ছাত্রদের সত্যিকারের উপকার হবে না। কাজে আমি এমন পত্রিকা করব যেখানে শিক্ষার পাশাপাশি, সাহিত্যের পাশাপাশি শিক্ষাও থাকবে। যার জন্য আমি পত্রিকায় করতাম। সেই সময় ছোটদের নিয়ে তো অনেকেই কাজ করছিলেন মনে হয়, বিষ্ণু সামন্ত। হ্যাঁ, এবার আসছি সেখানে। তো শিক্ষার পাশে সাহিত্য, যেটা বলছিলাম, যাতে প্রতি সংখ্যায় শিক্ষার কিছু ব্যাপার থাকতো। কি করে বানান ঠিক করা যায়, কি করে। সব থেকে আমরা বেশি গুরুত্ব দিয়েছিলাম যে আমরা পরীক্ষার খাতায় যে দেখি ভুলগুলো দেখি ছেলেদের, সহজ সিলি মিস্টেক যেগুলো দেখি, সেইগুলো তো ছেলেরা জানতে পারে না। তাদের খাতা দেওয়া হয়, খাতা দিলেও তারা দেখে না, ওই খাতা ওখানেই থেকে যায়। দেখা যাচ্ছে সেই ভুলই হয়তো পরের বছর পরীক্ষাতে আবার করে। সেই জন্যে ওই ভুলগুলো
আলোচনা করি, এত এত পরীক্ষায় এত নম্বরে এত কোশ্চেনে দিয়ে সেটা যে এই যে ভুলটা তোমরা অধিকাংশ এই ভুলটা করেছো, এই ভুলটা এটা হবে, এইভাবে বলে দিতেন যাতে পরে আর তারা সেই সত্যি খুব ভালো লাগছে আপনাদের এই চিন্তা ভাবনাটা এত বছর আগে। মোটামুটি কত সালে তাও এটা? ওই তো আমি 81 জয়েন করেছি, 80-র দশকে। তো আমরা এমনও করেছি ওই সময় যারা ভালো রেজাল্ট করতো তো আমাদের ডিএসপি স্কুলগুলো, কাশিরামও করেছে অনেকবার, ফলে তারা ছাত্র টিচার হিসেবে চেনে, সেই জন্য আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল। গিয়ে তাদের কাছে বলতাম যে হ্যাঁ রে এই যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নের উত্তর দিয়েছিলি, লিখেছিলি তুই? হ্যাঁ লিখেছিলাম স্যার। তো কই সেই নোটগুলো তোর কাছে আছে? হ্যাঁ আছে। তো সেই নোটগুলো থেকে আমরা ছেপে দিতাম যে গত মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল তার নমুনা উত্তর, এই উত্তরটি লিখেছে এবং তৃতীয় হওয়া চতুর্থ হওয়া ছাত্রের নাম দিয়ে দিতাম। মোটামুটি তাহলে আপনি তো ছড়া নিয়ে এবং ছন্দ নিয়ে অনেক গবেষণা করেছেন পরবর্তীকালে, এবং তারপরে ছড়াক্কায় কিভাবে এলেন? ছড়াক্কায় আপনাকে তো সবাই ছড়াক্কা হিসেবে চেনে, যদিও আমি ছড়াক্কা নিয়ে বেশি প্রশ্ন করবো না, কারণ সকলেই জানে ছড়াক্কাটা দুর্গাপুর থেকে শুরু করে কলকাতা, আসানসোল, বর্ধমান অনেকেই চেনে। তা আপনি একটু সংক্ষেপে বলুন ছড়াক্কা বিষয়টা। না ওই ছড়া যে লেখার চর্চা করি, ছড়ার সঙ্গে সঙ্গে ছড়া কবিতাও আছে। আপনি কবিতাও লেখেন তো? কবিতাও ভালো লেখেন। কবিতাও শেষের দিকে জুড়েছি। তো যখন এই ছড়া কবিতা লেখার কথা ভাবছি তখন আমি ছোট ছোট ছড়া লিখতাম বেশি, এবং এই ছড়া বড়দের, ছোটদের জন্য যেরকম বড়দের মানে অনেক মেসেজ থাকবে। হ্যাঁ, ছোটদের যে ছড়াগুলো শিখতাম সেগুলো দেখতাম যে ছোটদের ছড়া শুধু নামেই হয়, কিন্তু ছড়াগুলো ছোটদের উপযুক্ত নয়, ছোটদের পক্ষে একটু বোঝা কঠিন। তখন আমি চেষ্টা করলাম যে আরো সহজবোধ্য করে কি করে করা যায়। সেরকম দু একটা লিখেছিলাম, যেমন ছোট্ট আমার নাতনি, বেরোলো সাত বেরোলো দাঁত, নাতনি এখন দাঁত নেই, দু এক দানা মুখে দিয়েই ভালো মতো চটকে নিয়ে মুখে দিলে ঠিক খেয়ে নেয় নাতনি, নাতনি এখন দিনে দিনে দাঁতনি থেকে ভাত নেই। তারপর কাল দেখেছি নাইস ড্রিম, খাচ্ছি আমি আইসক্রিম, একটু একটু খাচ্ছিলাম, দারুণ মজা পাচ্ছিলাম, চামচি ধরে চাটছিলাম, চাটতে চাটতে হাঁটছিলাম, ভাইটি এলো সামনে যেই, বাবা বোনটি এলো সামনে যেই, ছুট লাগালাম অমনি সেই, কলার খোসায় পড়লো ঠ্যাং, পা পিছলে চিৎপটা। বয়সটা আর একটু বাড়লো। তারপর টেলিভিশন টিভি, একটা পুতুল দিবি, একটুখানি মাঠ, সাঁতার কাটার ঘাট, টেলিভিশন টিভি, একটা পাখি দিবি, ছোট্ট দুটি ডানা, মুক্ত আকাশখানা, টেলিভিশন টিভি, একটু ছুটি দিবি, দে না ছুটি ভাই, ঘরের বাইরে যাই। সত্যি খুব অসাধারণ একটা মানে মেসেজ রয়েছে। এবার আর একটু বড় হলো, তখন শিশুর পরিচয়, কথা বলো যদি জল তরঙ্গ, চোখ মেলো যদি রোদ্দুর, হাত তোলো যদি পরিধি ছড়ায়, নীল দিগন্ত যদ্দূর, পা ফেলো যদি প্রফুল্ল পথ, জলে ফুটে ওঠে পদ্ম, হাসো যদি তবে আলো ঝলমল, পৃথিবীটা অনবদ্য, অস্ফুট স্বরে শোনাও যখন ব্যঞ্জন স্বরবর্ণ, ব্যঞ্জন স্বরবর্ণ, পৃথিবীর সব প্রাণী নিশ্চুপ হয়ে থাকে উৎকণ্ঠ, কাঁদো যদি তুমি ব্যথায় কখনো, মোছাতে চোখের জল, বাড়ান জননী আকুল দুহাত নিয়ে শ্যাম অঞ্চল।
এটা শিশুর পরিচয়। শিশু বলতে অসাধারণ, কিন্তু আপনি এই বয়সে এত স্মৃতিশক্তি প্রয়োগ করে আমি তো অবাক হয়ে যাচ্ছি। মানে বই দেখে বলতে হচ্ছে না আপনাকে, সব মন থেকে বলে রয়েছেন। এরপরে আর একটু বড়, এবার একটু সমাজ সচেতন, সময় সচেতন কিছু বিষয় নিয়ে লেখা, যেমন যুদ্ধ নিয়ে। আমি ছোট শিশু, ভালোবাসি খেতে টফি ও লজেন্স জুস, চিনি না জানি না কি বলুন না, এখানে আছে কি? হ্যাঁ আছে। নমস্কার, আপনারা যারা রয়েছেন সকলকে, যারা দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন আজকে স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় বিশিষ্ট কবি এবং ছড়াকার এবং সাহিত্যিক সতীশ বিশ্বাস মহাশয়। আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারাও করতে পারেন, বলুন। আমি শুধু দেখি টিভির মধ্যে তা আপনি দেখে দেখে বলুন না, বই নিয়ে এসেছেন। আচ্ছা ঠিক আছে, অন্য বলুন, অন্য একটা বলুন। হ্যাঁ এই না বলুন, আপনার এখান থেকেও তো পড়তে পারেন বই থেকে। এই যে উনি বই নিয়ে এসছেন 50টি আঙ্গিকের ছড়া, এটা থেকে পাঠ করুন না। এই বয়সে তো মনে থাকা, আমাদেরই মনে থাকে না, আমার নিজেরই লেখা কবিতা সব ভুলে যাচ্ছি, দেখে দেখে ছাড়া পাঠ করতে পারি না। বলুন না, এখান থেকে পাঠ করুন না। এটাও ছড়াকটা আপনারা জানেন, ছড়াকটা আমি এখনো আসেনি আমাদের প্রসঙ্গে, তো বলি। ছড়াকটার সঙ্গে সঙ্গে আমি ছড়াকটা নিয়ে যখন আমি লেখালেখি করি, পরীক্ষা নিরীক্ষায় যাই বলুন, সে সময় প্রায় 10 বছর আমার এর পিছনে সময় ব্যয় হয়। এই 10 বছরে শুধু ছড়াকটা নয়, ছড়াকটার সঙ্গে সঙ্গে আরও 2-1টা নতুন আঙ্গিক লেখা যায় কি না, এরকম চেষ্টা করতে করতে 10 বছর পরে দেখা গেল যে আমি প্রায় 55-56টা নতুন আঙ্গিকের ছড়া লিখেছি, যে আঙ্গিকের লেখা ছড়া ছিল না। তো ভাবলাম যে এতগুলো যখন হয়েছি, এতগুলোতে একসঙ্গে কিছু করা যাবে না, এগুলো একটা বই করে রাখি অন্তত। সেই হিসেবে 50টি নতুন আঙ্গিকের ছড়া আমার একটা বই বের করেছি। এটা বিষ্ণুদার প্রচ্ছদ না বিষ্ণুদার, এটা আমাদের আরেক মাস্টারমশাই ছিলেন আমাদের কাশিনাম স্কুলের, দীপঙ্কর। আচ্ছা, দীপঙ্কর দত্ত। এখানে 50টি নতুন আঙ্গিক আছে, প্রত্যেকটা আঙ্গিকের সংজ্ঞা দেওয়া রয়েছে। আর রয়েছে আমাদের সঙ্গে এখন রয়েছেন দেবমাল্য চ্যাটার্জি দেবমাল্যদা, অনেক শ্রদ্ধা ও ভালোবাসা, অনেকেই দেখছেন আমাদের এই সাক্ষাৎকার। তোমরা দেখো, কিছু প্রশ্নও করতে পারো। আচ্ছা পড়ুন। আপনারা ছড়াক্কা শুনছেন, ছড়াক্কার একটা নমুনা আপনাদের শোনাই। সুনীল আকাশে আর উড়বে না বালিহাঁস, মানুষে মিলে পৃথিবীটা খাবে গিলে, যুদ্ধের সন্ত্রাসে আমার 2 চোখে ভাসে, ডালের ডগায় বসে গোড়াঘাটে কালিদাস। তারপরে ধরুন আমার এসে সংজ্ঞা ওলট পালট ছড়া কীরকম? গলসিতে থাকে ভানু থাকে গলসিতে, গলসিতে থাকে ভানু থাকে গলসিতে, ভানুমতি জল রাখে ফুটে ফাটা কলসিতে, মান করে থাকে মনি থাকে মান করে, গলা টলা সাথে না তো ভুল ভাল গান করে, পানাগড়ে থাকে নুপু থাকে পানাগড়ে, নানা দেশ ঘুরে শেষে বিয়ে করে কানাগড়ে, নানা ব্যান্ডেলে থাকে দাদু থাকে ব্যান্ডেলে, নাতি থাকে কাছে পেতে ভস্যে গিয়ে ব্যান্ডেলে। সপ্তপদী ছড়া, যেমন চতুর্দশপদী ছড়া আছে, সেটাকে তুমি হাফ করে নিই, 8 অক্টেভ ফার্স্টের শেষের, তো 8টাবে 6 লাইন করে 4 লাইন করলাম, আর এটা 3 লাইন করলাম, 4 3 7, সপ্তপদী ছড়া হলো। এই সপ্তপদী ছড়াও পঙ্ক্তি ছড়া, চতুর্পদী, অষ্টক ও ষষ্ঠকের সপ্তপদী ছড়ারও 2টি অংশ নিয়ে, যেমন চারিদিকে শাসনের কড়াকড়ি, এটা ওটা করো না, সেটা হাতে ধরো না, স্কুলে ঘরে নিষেধের ছড়াছড়ি, 4টে হলো।
তাই ছোট প্রাণ প্রণতার, চোখ দুটো ছল ছল, মুখ ভার, নেই মনে সুখটার। বাহ, অসাধারণ। সত্যি যারা এখনকার দিনে যারা ছড়া লিখছেন, আমি বলবো তারা আপনারা অবশ্যই সতীশবাবুর সঙ্গে একটু বইগুলো পড়ে দেখুন যে কত গবেষণা করেছেন তিনি ছড়া নিয়ে, সারা জীবন ভর এখনো করে যাচ্ছেন। তো আপনারা সকলেই তার সঙ্গে কথা বলুন, যোগাযোগ করুন, এইসব মানুষের সংস্পর্শে আসলে আরও হয়তো সমৃদ্ধ হবেন। এবার দেখুন অদল বদল ছড়ার নাম দিয়েছি। নামটা এমন যেন খানিকটা আন্দাজ করা যায় ধাঁচটা সম্পর্কে। সেইভাবে অদল বদল ছড়াটা কীরকম আপনি সংজ্ঞা বলার দরকার নেই, আপনি বুঝতে পারবেন। সূর্যি মামা পড়লো ঢাকা, ঘুরবে না আজ কলের চাকা। এবারে যে সূর্যি মামা পড়লো ঢাকা, এইটাকে অদল বদল করতে হবে। পড়লো ঢাকা সূর্যি মামা, পড়বে না আজ নতুন জামা। সূর্যি মামা ঢাকা পড়লো, ব্যাংকগুলো ওই ডাকা ধরলো। পড়লো ঢাকা মামা সূর্যি, আমরা সবাই আলো খুঁজছি। বাহ, অসাধারণ। আচ্ছা, আপনার সঙ্গে কি যে এখন যারা ছড়া লিখছেন কেউ যোগাযোগ করে কি সেরকম? হ্যাঁ, তারা এই যে শিক্ষণীয় ব্যাপারগুলো শেখা উচিত আপনার অনেকের আপনার কাছে। এইগুলো এই যে 50টি যে নতুন ছড়াকে বাদ দিয়ে যেটা আমাদের সঙ্গে দেখছেন রয়েছেন দিশারি মুখোপাধ্যায়। দিশাইদা আমাদের খুবই প্রিয় একজন কবি। দিশাইদা, অনেক নমস্কার। আমাদের সতীশবাবু এসছেন আজকে, খুব সুন্দর ছড়া নিয়ে তা নিয়ে ব্যাখ্যা করছেন। তো বলুন আপনার ছড়া নিয়ে। বিভিন্ন আঙ্গিকে আমরা শুনলাম উনি ছড়া নিয়ে যেসব পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেই বিভিন্ন আঙ্গিকের ছড়া, ওলট পালট ছড়া, আরও কি সব বলেন, আরও কয়েকটা বলুন। আচ্ছা, 4 পংক্তির ছড়া আছে, সেটা হচ্ছে একই রকম, সেটা নতুন কিছু নেই। প্রথম লাইন বড়, শেষ লাইন বড়, মাঝখানে দুটো লাইন ছোট হচ্ছে। শেষ নাম হচ্ছে ছড়ান্ডা, মানে ছড়া প্লাস গন্ডা, এটা ছড়ান্ডা। বলতো মধু পিঁপড়ে কেন, বলতো মধু পিঁপড়ে করে কোন সে উপকার। সে কয় যখন মিষ্টি খুঁজি, পিঁপড়ে দেখে তবেই বুঝি, রাখলো কোথায় লুকিয়ে মা প্রিয় মিষ্টির। বাহ, দিশাইদা লিখছেন, আপনাকে জিজ্ঞেস করেছেন সতীশ দা কেমন আছেন দাদা, প্রণাম জানবেন। হ্যাঁ, দেবমালা দাও লিখেছেন, জয়, একদম ঠিক, যে নতুন প্রজন্মের যে মানুষদের সত্যি আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে। এই যে ছড়া নিয়ে যে আসো, যারা আজকের দিনে যারা ছড়া লিখছেন, আপনারা দীর্ঘদিন গবেষণা করেছেন, কত কিছু লিখেছেন, সেইগুলোই। আচ্ছা, এটা ছাত্রদের উদ্দেশ্যে আমি বলছিলাম, সাহিত্য করলেও শিক্ষা ব্যাপারটা আমার মাথায় থাকে সবসময়। জানলা খুলে, নামটা হচ্ছে স্বদেশ মানে মা। জানলা খুলে গগন দেখি, গগন মানে আকাশ। উথাল পাতাল বইছে পবন, পবন মানে বাতাস। পাহাড় চড়া দুরূহ কাজ, তার মানে তা শক্ত। মানুষ তবু দূর পেয়ে আসি, তার মানেই ভক্ত। শুনি পথের আমন্ত্রণ, সে আমন্ত্রণী ডাক। হই পৃথিবীর রূপে বিফুর, হই যে হতবাক। থাকবো ছুঁয়ে মায়ের চরণ, চরণ মানেই পা। স্বর্গের চেয়ে স্বদেশ বড়, স্বদেশ মানেই মা। এটা যে খণ্ডানুপ্রাস হচ্ছে ছড়া, খণ্ডানুপ্রাস, খণ্ড অনুপ্রাস। সেটা কার সাজে? সুজি খেতে সোজাসুজি রামু ঢোকে ঘরে। এই যে সুজির সঙ্গে সোজাসুজি, সুজি খেতে সোজাসুজি রামু ঢোকে ঘরে। হঠাৎ সে কিল খেয়ে মুশকিলে পড়ে। সাজি হাতে ফিরেই মা ধরে কার সাজি। কিল মেরে কান টেনে বলে ওরে পাজি। বার করে দেব তোর খাবার এ ঝোঁক, চিৎকার করে জড়ো করবি না লোক। একে তো ভীষণ নেশা টেলিভিশনে, ফলে তোর করা চাই ফেল ফিশনে। তবু নেই ভাবনার সম্ভাবনা, নানা তোর কাছে ধোকা আর খাবো না। আড়ি করে স্টেশনে সে যায় আড়াআড়ি, বাড়ি ছেড়ে রামু করে ফেলে বাড়াবাড়ি। ঠিক আছে, তো মোটামুটি আমরা অনেকটা ছড়া শোনা। এবার আমরা আবার একটু আলোচনায় ফিরে যাই।
এবার কি লিখেছেন, দেবমালদা লিখেছেন কিছু হাসির ছড়া শোনালে ভালো হয়। ঠিক আছে, উনি অনেকক্ষণ আছেন, শোনাবে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন দুর্গাপুরে আছেন, তো আপনি যে সেই সময় যে কিছু বিশেষ মানুষের কথা বলুন, এবং অনেক মানুষ তো হারিয়ে গেছে, চলে গেছে। আমরা যেমন দেখুন দুর্গাপুরের আমাদের পত্রিকা থেকে দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা একটা সংখ্যা করেছিলাম, সেখানেও আপনি লিখেছিলেন। আমাদের একটা চেষ্টা ছিল সেটা আবার নতুন করে, মানে এত সেটার একটা মানে ইয়ে হয়েছে যে সকলে আমাদের রিপ্রিন্ট করতে হলো। বিষ্ণুদা আবার নতুন করে সেটা বানান টানানগুলো ঠিক করে দিয়েছিলেন। তো এবছর আমরা নতুন করে বার করলাম। এত মানুষ দুর্গাপুরের বাইরেও তারা, এবং বইটা তো রয়েছে অনেক অজানা অচেনা মানুষ যারা এখন আর নেই বেঁচে, সেই সব মানুষের কথা। তো সেই সব কিছু মানুষের কথা বলুন, এবং সেই সময়ে সাহিত্য সভার কথা বলুন। এখন তো আপনি কোনো সাহিত্য সভায় সেভাবে যান না, তো মোটামুটি সেই সময় আর এই সময় কি তফাৎ সেটা বলুন। পত্রিকাটা যখন মোটামুটি পরিচিত হলো আশেপাশের অঞ্চলের জেলাগুলোতে, তখন আমরা দুর্গাপুরের 3টি পত্রিকা, একটা হচ্ছে বিনয়েন্দ্রবাবুর আনন্দধারা, একটা হচ্ছে তাপসময় পালের পত্রিকাটার নামটা শৈশব, আর আমার ছোটদের শিক্ষক সাহিত্য। এই 3টি পত্রিকা আমরা 3জনে মিলে ঠিক করলাম যে শুধু নিজের নিজের পত্রিকা দূর না করে এমন কিছু করি যাতে অন্যান্য জেলার সমস্ত শিশু সাহিত্যিকরা ইনভলভ হতে পারে। তো তখন আমরা 3জনে মিলে একটা গঠন করলাম, একটা সংস্থা গঠন করলাম 3 পত্রিকা মিলে। সেই সংস্থা বছরে একটা করে অনুষ্ঠান করত। সেই অনুষ্ঠানটা বেশ বড় করে সমস্ত জেলার উল্লেখযোগ্য সমস্ত সব সাহিত্যিকদের আমরা ডাকতাম, কলকাতা থেকেও আসতো। সেখানে আমরা প্রতিযোগিতা করতাম। প্রতিযোগিতায় যেটা বলার সেটা হচ্ছে সেই প্রতিযোগিতার বিচারক থাকতো ছোটরা। তা আমরা মানে বিষয় নির্বাচন করে দিতাম, ছোটরা সেই বিচারক থাকতো। সেই বিচারক থাকতো 4 জনের মধ্যে 3 জন ছোট, আর একজনকে ডাকতাম আমরা বড়, যে ছন্দ সম্পর্কে সচেতন। মানে ছন্দের ভুলগুলো তো ছোটরা ধরতে পারবে না, ছোটরা ছোটদের মধ্যে করে তাদের রায় দেবে, আর সেই সঙ্গে ছন্দ মাত্রা মিলিয়ে যিনি ফাইনাল করবেন তিনি স্থান নির্ধারণ করলেন। সেইভাবে তাদের পুরস্কার দিতাম আমরা। তো এই জিনিসটা আমাদের দূরের বন্ধুরা যারা এসেছিলো তারা খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং তারা ওখানে গিয়ে তারাও জানায় যে আমরাও ওভাবে চেষ্টা করছি ছেলেদের বিচারক রেখে। তারপরে আমরা 3 পত্রিকায় আবার ঠিক করলাম যে এবার আমরা এক কাজ করি, যে ছোটদের লেখালেখি তো খুব কম হচ্ছে, ছোটদের লেখালেখি কিছু করা দরকার, চর্চা করা দরকার, কীভাবে করা যায়। তখন আমরা বের করলাম শিশু সবিতা, ছোটদের শিশু সবিতা। সেই সবিতা কথাটা এসে আসলে সতীশ বিশ্বাস, বিনয়েন্দ্র এবং তাপসময় পাল দিয়ে। তো এইভাবে 3 জন মিলে, আর তার এদিক থেকেও আমাদের যা অবদান বললে বড় কথা বলা হয়ে যায়, অবদান তার থেকে অনেক বেশি অবদান বিষ্ণুবাবু। কারণ ওই যে শিশু সবিতা যে পত্রিকাটা, শিশু সবিতা পত্রিকা, সেই পত্রিকাতে আমরা ঠিক করেছিলাম, এও নোটিশ দেওয়ার মতো দিয়েছিলাম যে এখানে অনূর্ধ্ব 10 বছরের লেখালেখি হবে, যুক্ত অক্ষর বর্জিত, কোনো দুর্বোধ্য ভাষা চলবে না, সহজ সরলভাবে লিখতে হবে। গল্প লেখা যাবে, ছড়াও লেখা যাবে, কবিতাও লেখা যাবে, প্রবন্ধও লেখা যাবে, 2-4টি বড় বড় মুখ্য বিষয় নিয়ে, সহজ সাধারণ কথা। এইভাবে আমরা সেই পত্রিকা, শিশু সহিত পত্রিকার প্রচ্ছদটি অত্যন্ত সুন্দর হয়েছিল। এখনও যখন আমার চোখে পড়ে সেই সব প্রচ্ছদটা, খুব আফসোস হয় পত্রিকাটা বন্ধ হয়ে গেল। শুধুমাত্র এই বিষ্ণুদা খুব ভালো লাগে। বিষ্ণুদা এত ভালো কাজ করেছে সারা পশ্চিমবঙ্গ ধরে। বিষ্ণুদা আসেন আমার বাড়িতে, বাসায় দেখা হয়, বিষ্ণুদার সঙ্গে ফোনও হয়। আজকেই আমি বলবো এই কথাটা, উনি খুব খুশি হবেন। তো যাই হোক, বিষ্ণুদা মনে হয় দেখছেন না, দেখলে হয়তো ওনার অনেক কথা আমাকে বলে, সেই সময়ের কথা মনে পড়ে যায়, দুর্গাপুরের কথা। বা সেই সময় উনি রবিবার করে পোস্ট করছেন। তো আমাদের এই নিয়ে একটা কাজও করার ইচ্ছা আছে, যে সেই সময় যেসব শিশু পত্রিকা বা উনি যেসব কাজগুলো করেছেন, দেখা যাক কতটা কী করা যায়, বলুন। তারপরে কিন্তু দুর্ভাগ্য বলতে খারাপ লাগে। আচ্ছা, একটা প্রশ্ন আমার একটা করার আপনাকে,
যে কবিতা যেরকম একটা জনপ্রিয় হয়েছে, কোথাও কি ছড়া, আচ্ছা ছড়াই বা ছড়াকে কেন কবিতা বলা যাবে না, এবং কোথাও কি একটা কলকাতা বা এটা বা মানে যেভাবে কবিতাকে একটা মর্যাদা দেওয়া হয় বা কবিতা নিয়ে বড় বড় পত্রিকা করা হয়, ছড়াকে কি কোথাও একটা একটা কৌলীন্যতা, মানে ছড়াকে একটু দূরে সরিয়ে রাখা বা ছড়াকে একটু অন্য চোখে দেখা, এরকম একটা ভাব রয়েছে আমাদের বাংলা সাহিত্যে? না, আমার সেটা তো মনে হয় না, কারণ ছড়া তার নিজস্ব জায়গায় আছে। যেমন একটা কথা আমরা জানি যে ওল্ড এজ হ্যাজ ইটস ওন বিউটি। বুড়োকে, বার্ধক্যকে আমরা ঘৃণা না করি। না, তাহলে আমি বলি বড় বড় বাণিজ্যিক কাগজে আমরা পাচ্ছি না কেন? মনে করো দেশ পত্রিকা থেকে শুরু করে যেসব বড় বড় পত্রিকা রয়েছে, সেখানে কেন ছড়ার মানে স্থান দেওয়া হচ্ছে না? মানে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। যেটা আমি বলছিলাম কি, যে বার্ধক্যের যেমন একটা নিজস্ব সৌন্দর্য আছে, তেমনি ছড়ারও, যারাই উপেক্ষা করুক, যতই করুক, ছড়ারও একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। সেই হিসেবে তাকে পূর্ণ নম্বর দিতেই হবে। বলে সেখানে তার মর্যাদা রয়েছে, সেখানে সে সম্রাট। আপনি অনন্তশঙ্কর রায়ের তেলের শিশির সঙ্গে কোনো তুলনা করা চলে না। অথচ তেলের শিশি ভাঙলো বলে এই যে এটা রয়েছে, ছড়া কেন বলা হচ্ছে? তাহলে এটা তো কবিতা বলে চালিয়ে দিলেই হতো। কিন্তু কবিতা হলে মানুষ তার থেকে, কবিতা বলে চালালে মানুষ যতটা অ্যাকসেপ্ট করতো, ছড়া বলে চালাতে আরো অনেক ব্যাপক মানুষ এটাকে গ্রহণ করেছে। অনন্তশঙ্কর রায়ের ছড়া, তারা গর্বের সঙ্গে কবিতার সঙ্গে পাল্লা দিতে এই ছড়াটাকে উল্লেখ করে। তাহলে এই ছড়াটা কবিতার সঙ্গে লড়াই করছে, লড়াই করে সে আত্মমর্যাদা সম্পন্ন টিকে আছে এখন। তো সেটাকে যদি আমরা মুছতে এই বিভিন্নতাটাকে ঘুচিয়ে দিতাম, তাহলে কি হতো? তাহলে একটা বৈচিত্র্য থাকতো, কোনো বৈচিত্র্য ইয়ে হতো। আমাদের যে সাহিত্য সম্ভার, সেটা আরো সংকীর্ণ হয়ে যেত। সেই জন্যে যারা কবি, তারা তো দেখছেন যে রবীন্দ্রনাথও প্রচুর ছড়া লিখে গেছে, রবীন্দ্রনাথ কত সম্মান করতেন, কত মর্যাদা দিতেন। তারপরেও যদি কেউ করে, সেগুলো তাদের খুব ব্যক্তিগত ব্যাপার, খুব সংকীর্ণতার পরিচয়, সেটা আর কিছু নেই। যথার্থ কবি যারা, তারা কি লিখছেন না ছড়া? শঙ্খ ঘোষ লিখছেন না, বাংলাদেশের শামসুর রহমান লিখছেন না, আল কামুদি লিখছেন না, তারা তো প্রত্যেকে লিখছে। ওরা তো আমাদের দেশে যেমন একটা উন্নাসিকতার ভাব, ওদের দেশে সেটাও নেই। ওরা ছড়াকে ভীষণভাবে সম্মান দেয়। প্রধানমন্ত্রীও ছড়াটা লিখতে গর্ববোধ করে। এই জিনিসটা আমাদের মধ্যে নেই। যে তুমি যেটা বলতে চাইছো যে এই জিনিসটার অভাব, এইটারই অভাব, এইটা দূর করাই যাবে না। দূর করতে গেলে দূর করতে গেলে আগে যেমন আমাদের ছিল, আগে আমলের কথা বলছি, বছরে একটা অনুষ্ঠান হতো একাডেমিতে, সমস্ত জেলার ছড়াকারদের, সাহিত্যিকদের আমন্ত্রণ জানানো হতো, তাদের সাম্মানিক দেওয়া হতো। এবং তার থেকে বড় কথা, সবার সঙ্গে যে দেখা সঙ্গে, বছরে একবার সবার সঙ্গে দেখা, কে কী কাজ করলো, কী করলো, এই যে দেখাশোনা হতো, যোগাযোগ হতো, পরস্পর দেখা সাক্ষাৎ যেমন হতো, সঙ্গে সঙ্গে আমন্ত্রণও জানানো হয়ে যেত যে অমুক সময় তোমাকে নিয়ে যাবো, অমুক সময় যেও, অমুক সময় যেও। ফলে এই যেটা নিবিড় বন্ধন তৈরি হতো সারা বছরই, সেইটা না হলে কোনো ছড়া তার মর্যাদা পাবে না। আমি বলতে এখানটা সরকারের হস্তক্ষেপ একদমই সঠিক বলেছেন, এই কথাটাই আমি শুনতে চাইছিলাম। না হলে তো হবে না, আমরা নিজেরা করতে পারি, যেমন এখানে করতাম আমরা। এবং ইদানিং আপনারা যে কাজটা করেছেন, আমি বলছি যে আমার যেটা মনে হয়, আমি যতটা দেখেছি, আমি সব অনুষ্ঠানে যেতে পারি না, নানা অসুস্থতা থাকে, নানান একটা প্রতিবন্ধকতা রয়েছে। তো আমার মনে হচ্ছে যে ইদানিং আপনারা যে সময় শিশু সাহিত্য নিয়ে বা করেছেন কাজ, ইদানিং ঝর্ণা দিওরাও করছেন কিছু কাজ, কিন্তু কোথাও যেন একটু কম মনে হয় আগের থেকে। মানে শিশুদের ইনভলভমেন্ট, এটা তো একটা হতে পারে যে তাদের অনেক বাবা মারাও সেই শিশুদের ইনভলভ করাচ্ছে না, তাদের পড়াশোনার চাপটাও অনেকটা বেড়েছে, যে শিশুরা যে সাহিত্যের যেটা করতে, মানে তাদেরকে যে উৎসাহ দেওয়া, সেটা কোথাও কম হচ্ছে, বা শিশু সাহিত্য নিয়ে লেখা। এবং আমার মনে হয় যে আমি তো এমনি সিরিয়াস কবিতা লিখি, গল্প লিখেছি, অনেক কিছুই লিখেছি অনুগল্প থেকে, কিন্তু শিশুদের নিয়ে লেখা খুব সহজ ব্যাপার নয়। মানে ছোটদের মতো মনে রেখে যে লেখা, সেটা খুব কমই হচ্ছে আমার মনে হয়। হ্যাঁ, খুব কমই হচ্ছে, এটা তো মানতেই হবে।
কারণ এতে ভাগ বসিয়েছে টিভি, হ্যাঁ, TV, মোবাইল। টিভিকে আমরা যেমন বন্ধু বলতে পারি, তেমনি শত্রুও বটে, ঘর শত্রুও বটে। ফলে টিভির হাত থেকে আমাদের সন্তানদের বাঁচিয়ে রাখতে হয়। বাঁচিয়ে না রাখলে টিভি আমাদের সন্তানদের গিলে খেয়ে নেবে। ফলে তাদের সতর্ক রাখতে হয়, তাদের ভালো মন্দটা ভালো করে জানিয়ে দেওয়া দরকার, কোনটা ভালো অর্থাৎ গ্রহণীয়, কোনটা খারাপ অর্থাৎ বর্জনীয়। এই ধারণাটা তাদের আজ বেশি বেশি করে জানানোর দরকার হয়ে পড়েছে, কারণ আশেপাশে কানাচে বিপদ লুকিয়ে রয়েছে। সেই জন্য তারা যদি একবার এই ভালো মন্দ সচেতন হতে পারে, এই পরিপক্কতা যদি তারা অর্জন করতে পারে, তাহলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। সত্যি তাই। এবং এই যে একটা সামাজিক অবক্ষয়, এবং টিভি খুললেই, সমাজ মাধ্যম খুললেই যে নানা রকমের একটা আমরা দেখি, টুল থেকে শুরু করে নানা রকমের তো এগুলো সত্যি মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সেই সময়ে, যে সেই যুগটা আর ফেরত আসবে না হয়তো। আচ্ছা, এবার একটু অন্যরকম প্রসঙ্গে যাচ্ছি আমি, একটু সাহিত্য ছাড়া। তো আমি একটা অন্যরকম প্রশ্ন করছি আপনাকে। আপনারা তো দীর্ঘদিন ধরে রয়েছেন, দেখছেন, দুর্গাপুরেও দেখছেন এবং পুরো সময়টাকেই দেখছেন, যে কোথাও একটা কি মানুষের একটা নৈতিক অধঃপতন ঘটেছে? এই যে ধরুন, আমি একটা বলছি, যে একটা উদাহরণ বলছি, যে আমাদের সমাজ ব্যবস্থায় থেকে শুরু করে, সাপোজ দেখুন, যে এই যে অভয়ার কেসটাই দেখুন, আজকে 1 বছর হয়ে গেল, বিচার হলো না, বিচার হচ্ছে না। এবং এই যে অরাজকতা বা যে একটা নৈতিক অধঃপতন, এটা কি আমরা মেনে নিয়েছি অনেকটা, এবং অনেকেই আমরা প্রতিবাদ করছি না সেভাবে। হ্যাঁ, তো এই অবস্থাটার নিয়ে কিছু বলুন। আপনারা তো সেই সময় একটা সময় দেখেছেন, দুর্গাপুরে উতাল পাতাল অবস্থা, রাজনৈতিক একটা সময় দেখেছেন, কিন্তু কোথাও কি আপনার মনে হচ্ছে যে মানুষের একটু নৈতিক অধঃপতন ঘটেছে, বা নীতিগত শিক্ষার প্রয়োজন আছে? আসলে অভয় নিয়ে কিছু বলার কোনো উৎসাহ পাই না, এই জন্যে যে বলতে গেলেই প্রথমেই ধাক্কাটা আসে, তুমি কি করেছো, তুমি প্রতিরোধ করতে গিয়ে তুমি কি করেছো। না দেখুন, আপনি এই কথাটা বলছেন, কিন্তু আমরা করেছি, কিন্তু কিছু তার ফল পাইনি। আমরা একসময় আমাদের পত্রিকা থেকে আমরা প্রথম প্রতিবাদের কবিতা অভয়াকে নিয়ে আমরা একবার বার করেছিলাম, কিন্তু তাতে কিছু হয়নি। আমি লাস্টে খুব আমরা মোমবাতি নিয়ে মিছিল করেছি, রাস্তায় হেঁটেছি, কিন্তু এখন দেখছি যে খুব হতাশ লাগে, যে কিছুই তো হয়নি। কিছুই হয়নি বললে তো। দিশাইদা লিখছেন, সতীশদা একজন সৎ, নিষ্ঠ ও সাধক সাহিত্যকর্মী। অনেক ধন্যবাদ দিশাইদা, দেখছেন। হ্যাঁ, তো বলুন। কিছুই কিন্তু কি যেন হচ্ছে ওই অভয়া নিয়ে, যে কিছুই তো পরিবর্তন হয়নি, এবং হলোও না। তো আমরা এত কিছু কি চেঞ্জ হলো, মানে তাতে বিচার ব্যবস্থা থেকে শুরু করে, মানে সত্যি খুব হতাশ। এর থেকে মুক্তির কি উপায় আপনি বলুন? এর থেকে মুক্তি তো চোখের সামনে যাদের হাতে তারাই তো অথর্ব, কি তারাই তো সংহারক। না, অনেকে যেমন বলছেন যে এর মধ্যে রাজনীতি আনবেন না, কিন্তু রাজনীতি ছাড়া তো এর সম্ভবও নয়। না, এটা এখন যে পর্যায়ে গেছে, এখন অ্যাকশন ছাড়া আমি আর কোনো পথ দেখি না। অ্যাকশন যদি করা যেত একদম চূড়ান্তভাবে যদি অ্যাকশনে নামা যেত, তাহলে হয়তো কিছু একটা হবে। তাছাড়া মানে আপনি বলছেন রাস্তায় নামতে? না, রাস্তায় না নামলে কোনো উপায় নেই, উপায় নেই। তার মানে আমাদের সব হাতছাড়া হয়ে গেছে, হাতছাড়া হয়ে গেছে এখন। সত্যি তাই। অনেকে আমাকে বলছিল যে তোমরা লিখছো না কেন, লেখালেখি করলেও অনেকটা হয়, কিন্তু সত্যি কি হয়? লেখালেখি করে কিছু হচ্ছে? আমি ফেসবুকে 2টো কবিতা লিখলাম, প্রতিবাদ করলাম, তাতে কি কিছু এসে যাচ্ছে সাধারণ মানুষের? কিন্তু তাতে হচ্ছে বলে আমার মনে হয় না। মানে কিছুটা হয়তো যারা শিক্ষিত সমাজে কিছুটা প্রভাব পড়ছে, কিন্তু সত্যিকারে কি ধাক্কা দেওয়া যাচ্ছে? একটা সমাজ কি পরিবর্তন হচ্ছে? না, হচ্ছে না। আচ্ছা, আমি বলুন একটু অন্য কথা বলি। অন্য কথা বলুন। হ্যাঁ, যেটা লেখালেখি শুরু হলো আমার ছোটদের ছড়া দিয়ে শুরু। প্রথমে লিখলাম, তারপরে বড়দের ছড়া 1000 ক্ষুরোধার বড়দের ছড়া, একটা বই বেরোলো। আচ্ছা। সেখানে যেমন ছোট ছোট ছড়া, মন্ত্রী ও জনতার তফাৎ কি বল, হেলিকপ্টার থেকে বন্যার জল। বাহ।
তারপর যা খাই হুজুর পেট ভরে না, মেটে না তাতে ক্ষুধের চাপ, হুজুর বলেন মিটবে মিটবে, ছোট হয়ে গেলে পেটের মাপ। আমার জামাই সবার সেরা, সদাই থাকে মেয়ের বসে, ছেলে আমার আস্ত ভেড়া, বউয়ের কথায় পৌঁছে বসে। মাঝ রাতে যদি সাহিত্যিককে দেখা যায় কোনো বেপাড়ায়, যতই বলুক গল্প খুঁজছি, অর্থটা তার কি দাঁড়ায়, অর্থটা তার কি দাঁড়ায়। কথা কর নেতা হ, কাজ কর ভুখা হ। ছোট 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 মেসেজ রয়েছে এগুলোর মধ্যে। ছোট ছোট আমি ছোট ক্ষুদ্রতম ছড়া লিখেছি। বিবাহ কি দাহ, দুলাই, বিবাহ কি দাহ, বাহ, ছড়া। তারপরে ছড়ার সঙ্গে সঙ্গে কবিতা লিখলাম। কবিতা লেখা পরে বই বের করলাম, আমার ছড়া আমার কবিতা। তারপরে চলে গেলাম লিমেরিকে। লিমেরিকে তখন প্রচুর লিমেরিক লিখতাম, লিমেরিক ছাড়া অন্য কিছু। ষষ্ঠীটাও খুব প্রচুর লিখছেন, ষষ্ঠীপদ পাল সদ্য আমাদের সকলে, উনি একটা বইও বার করেছেন দুটো। তো সেই লিমেরিক লিখতে লিখতে 5 শতাধিক লিমেরিক একটা বই বের করলাম। তো সেই লিমেরিক লিখতে লিখতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে কতগুলো শব্দ আছে বাংলায়, বাংলা ভাষায় কতগুলো শব্দ আছে যার কোনো মিল খুঁজে পাওয়া যায় না, সমুচ্চারিত শব্দ পাওয়া যায় না। আর লিমেরিক লিখতে গেলে তো 3টে শব্দ মিনিমাম দরকার। ফলে কতগুলো শব্দ হাত দিতে পারছি না, ব্যবহার করতে পারছি না, এই একটা সমস্যায় দাঁড়ালো। তখন মনে হলো যে 3-এর জায়গায় যদি 2 অক্ষরও হতো, 2 অক্ষর দিয়ে যে কোনো ছড়া আগ্নিকে ছড়া লেখা যেত, তাহলে ওই ছড়া ওই শব্দগুলো কাজে লাগানো যেত। সেই জন্যে প্রথম লাইনের সঙ্গে শেষ লাইন আর মাঝখানে 4 লাইন অপেক্ষাকৃত ছোট, মিল থাকবে অপেক্ষাকৃত ছোট, এইভাবে ছড়াক্কা বেরোলো। যেমন একটা ছড়ায়, এক যে ছিল কিপ্টে বুড়ো, নাম ছিল তার যদু, তার ছিল বউ 3টি ছিলে, সব কটাই এলে বেলে, বাঁচার যখন আর আসে নাই, ভাগ দেবে না কাউকেই তাই, নোটগুলো সব চিপিয়ে খেলো মাখিয়ে তাতে মধু। এটা সুনীল আকাশে বলেছি। সুনীল আকাশে আর উড়বে না বালি হাঁস, মানুষে মানুষে মিলে পৃথিবীটা খাবে কি রে, যুদ্ধের সন্ত্রাসে আমার 2 চোখে ভাসে, গাছের ডগায় বসে গোড়া কাটে কালিদাস। এবার ছড়াকে লিখলাম। ছড়াকে লিখতে লিখতে একটা পত্রিকা বেরোলো। পত্রিকায় নানা জায়গা থেকে খুব সুন্দর সাড়া পাওয়া গেল, যা যতটা ভাবিনি। তারা লেখাপত্র বের করতে পাঠাতে শুরু করলো, আমি পত্রিকা বের করতে শুরু করলাম। আব্দুস সামাদের কথা খুব মনে পড়ে, উনি ভীষণভাবে আমাকে উৎসাহ দিতেন, স্নেহ করতেন। তারপরে কি সৌভাগ্য হলো, বোধহয় এই ফেসবুকের দৌলতেই হলো, আমার বড় বড় সব কবি লেখকদের সঙ্গে পরিচয় হলো। তাদের কাছে বলাতে তারা সবাই এক বাক্যে রাজি হয়ে গেল এবং তারা সবাই ছড়াক্কা দিল। সেই ছড়াক্কা দিয়ে নির্বাচিত ছড়াক্কা, নির্বাচিত ছড়াক্কা। এটা কত সালে প্রকাশিত? এখানে এটা নামগুলো 2015 সালে লিটল ম্যাগাজিন। আচ্ছা, কৃষ্ণধর, অমিতাভ চৌধুরী, পবিত্র সরকার, আশিস ভালো 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 প্রচুর রয়েছে। বা কাঞ্জি বসাক, অজিত বাইরি, খুব ভালো সংখ্যা এটা। এই যে ছড়াক্কা সমগ্র পশ্চিমবঙ্গের সব বিশিষ্ট সাহিত্যিকদেরই ছড়ালে রয়েছে এর মধ্যে, খুব ভালো একটি কাজ। এটা আমরা আর্কাইভের জন্য রাখবো, আমি নেবো। হ্যাঁ, আমাদের আর্কাইভ হচ্ছে। আচ্ছা, বলুন তারপরে। আচ্ছা, লিমেরিকে চলে গেলাম। কিন্তু হ্যাঁ, সত্যি আপনি তাহলে ইদানিং কেন বই করছেন না ছোটদের জন্য? আমি বলছি যেটা, যে আমরা বিভিন্ন জায়গায় বই নিয়ে বসি,
এই কাজটা আমরা করি। তো সেখানে দেখি বাচ্চারা কিন্তু বাবা মায়েরা কিনে দিতে চায় না, শিশুরা এসে ছড়ার বই খোঁজে, এবং অনেক এই যে ষষ্ঠীদার প্রচুর বই বিক্রি হয়, ছোট ছোট ছড়ার বই বাচ্চাদের, ছড়া ছবি আঁকা সুন্দর, হয়তো কিছু কয়েকটা বিষ্ণুদাও প্রচ্ছদ করে দিয়েছে, তো সুন্দর সুন্দর ওরা ছবি দেখে আকৃষ্ট হয় এবং এসেই ছড়ার বইগুলো তুলে দেয়। কিন্তু বই যে একেবারে পড়তে চান না বা শিশুরা, তা নয়, কিন্তু অনেকেই বই খোঁজেন, এই ছড়ার বই। তো আমার কাছে মানে আপনার কাছে আবদার রইল যে আরো কিছু বই করুন বাচ্চাদের জন্য অন্তত, হ্যাঁ, শিশুদের জন্য। আচ্ছা বলুন। আচ্ছা, তো এরপর আমার মনে হলো ইচ্ছে করতো খুব যে বাংলা শিশু সাহিত্যের সব শাখাতেই আমি কিছু চর্চা করার চেষ্টা করব। সেজন্যে আমি ছড়া, কবিতা, লিমিটিকের পর লিমিটিক লিখতে লিখতে যে ভাবনাটা মাথায় এলো, সেটা হচ্ছে ওই যেটা বললাম যে কিছু শব্দ আছে তার ব্যবহার হয় না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে লিখতে লিখতে 5 শতাধিক লিমিটিক লিখছি একটা না, তার মানে ওই সময়টা ক্লান্তিও এসে যেত। আর একটা জিনিস মনে হতো যে এই যে আমরা লিমিটিক লিখছি, হাইকিউ লিখছি, 8 লাইনের ট্রায়োলেট লিখছি, ক্লেরিহিউ লিখছি, এগুলো লিখে আনন্দ পাচ্ছি ঠিকই, কিন্তু এগুলো যদি বাংলা ভাষায় হতো, যদি মাতৃভাষায় ছড়া লিখতে পারতাম এই ধরনের নতুন নাম লিখে, তাহলে না অনেক বেশি আনন্দ পেতাম। এইটা ভেবে এই দুটো ভাবনায় যে স্বদেশী আঙ্গিক ছড়া কাটা হবে, স্বদেশী আঙ্গিক, বিদেশি আঙ্গিক অনেক আছে, যত আছে থাক, কিন্তু একটা অন্তত স্বদেশী আঙ্গিক থাকুক, যেটা আমরা কখনো যখন ইচ্ছা হবে তখন লিখব। এই দুটো ভাবনার মিলে 1995 সালে ছড়াকার জন্ম হলো। আচ্ছা, তারপরে এই ছড়াকার হয়ে যাওয়ার পরে আমার যে আরেকটি বই রয়েছে সতীশ বিশ্বাসের ছড়াকার সমগ্র, এটাও মনে হয় কত সালে বেরিয়েছে? আচ্ছা, লেটেস্ট বেরিয়েছে 2020, হ্যাঁ। আচ্ছা, আর কি বলছিলাম, ওই ছড়াক্কার জন্ম হলো বললেন 95 সাল। আমি আরেকবার দেখে নিয়ে, কারা কারা দেখছেন, অনেকেই দেখছেন, নমস্কার। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক এবং কবি এবং ছড়াকার সদ্য সতীশ বিশ্বাস মহাশয়। বলুন। আমি কিছু কিছু প্রবন্ধ লিখেছি। সেই প্রবন্ধগুলো বিভিন্ন জায়গায় পাঠাতাম, যেমন অনুষ্টুপ এবং মুশায়রা, পরিকথা, কোরক, অমৃতলোক, এই সমস্ত পত্রিকাতেই আমার প্রবন্ধ বেরিয়েছে। সেটা কখনো বুদ্ধদেব বসুর ছোটদের গল্প নিয়ে, কখনো মহাশ্বেতা দেবীর, ছোটদের মহাশ্বেতা দেবী হিসেবে তাকে মূল্যায়ন করেছি এভাবে। এবং এই যে ম্যাগাজিন, এই প্রবন্ধগুলো বেরিয়েছে নানা পত্রিকায়, সব সেই লেখাগুলো দিয়ে আমি একটা বই বের করেছি, প্রবন্ধের বই। আর রবীন্দ্রনাথের ছড়া কবিতার উপরেও একটা বই আছে আমার, ছড়া কবিতা নিয়ে আলোচনা করেছি। আর রবীন্দ্রসঙ্গীতের উপরে গীতবিতান প্রথম খণ্ডে যতগুলো গান আছে সেই গানগুলোকে বিশ্লেষণ করেছি, সে তারও একটা বই আছে, রবীন্দ্রসঙ্গীত বিশ্লেষণ। তাহলে প্রবন্ধের দিকটাও আমি যেটুকু পারি আমি নিজেকে স্যাটিসফাই করলাম। আর একটা হচ্ছে নাটক লিখেছেন, সেই হায়ার সেকেন্ডারিতে বললাম যে নাটক লিখলাম, নিজে লিখে নিজে পরিচালনা করলাম ফেয়ারওয়েলে, সেই নাটক। বাহ, এটা তো জানতাম না, এটা নতুন একটা ওইটা ওইখানে। তো আপনি কি বিষ্ণুদার কাছে শুনতাম যে কিছুদিন আগে আমার বাড়িতে এসেছিলেন, বিষ্ণুদা বলছিলেন যে আমি স্কুলে যখন পড়তাম বা বাচ্চাদের নিয়ে আমারই লেখা নাটক মঞ্চস্থ করতাম, সেসব কি কিছু করেছিলেন? হ্যাঁ, প্রতিটি বলছি সেটা নাটক ধরে। তো সেই নাটক সেইখানে থেকে হলো, সেই হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পরীক্ষায়। তারপরে চলে এলাম
ইউনিভার্সিটিতে এসে দেখা গেল যে ওখানে ইন্টার ডিপার্টমেন্ট কম্পিটিশন হচ্ছে ওয়ান অ্যাক্টের। সেই কম্পিটিশনে ইংলিশ বিভাগের নাম দিল এবং তারা বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেলাম, আমি পেলাম বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেলাম। আর একটা সাইড অ্যাক্টর ছিল বোধহয়, এই দুটো হলো ইংলিশ বিভাগ। পরের বছর আবার সবার উৎসাহ, সাফল্য পেয়েছে তো, এবার আবার পরে কম্পিটিশন হলো, আবার আমরা সফল হলাম এবং এবার আরও বেশি সাফল্য পেলাম। সেটা বেস্ট ডিরেক্টর তো ছিলই, তার সঙ্গে বেস্ট প্রোডাকশনও পেলাম আমরা। ফলে সেই তখন তাহলে আপনি দূরদর্শনে এই আমাদের বেতার রেডিও অনুষ্ঠানে পাঠান না কেন? এই যে নান্টুদা এসেছেন কয়েকদিন আগে সাক্ষাৎকারে, তো নান্টু রঞ্জন পাল প্রয়াস পত্রিকার সম্পাদক, ওনার অনেক নাটক আমি দেখেছি যে আমাদের বেতারে শোনানো হয়, তো আপনিও তো পাঠাতে পারেন বা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, অনেক কথা আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তো আমার আরেকটি প্রশ্ন যেটা আপনাকে করার, যে সেই সময় যে একটা দুর্গাপুরের যে একটা সাহিত্যের অনেকেই বলে গেছেন আমাকে এখানে এসে, অনেকে এসছেন, আরতি কুমার বসু, বিমান চট্টোপাধ্যায় থেকে শুরু করে 2 বছর থেকে আমি এইটা করছি সাক্ষাৎকার। তো আপনার কি মনে হয় যে সাহিত্যের স্বর্ণযুগটা আমি এই শিল্পাঞ্চলের বলছি, যে আমরা পেরিয়ে এসেছি, নাকি এখনকার কতটা কি কাজ হচ্ছে, ভালো হচ্ছে পূর্বের তুলনায়? আপনার মত? না, মত দিতে গেলে তো সমগ্র প্রক্রিয়া সম্পর্কে একটু ধারণা থাকা দরকার, স্পষ্ট ধারণা দরকার। শেষ এইভাবে ভাষা এ নিয়ে জ্ঞান দিয়ে কখনো মন্তব্য করা উচিত নয় বলে আমার মনে হয়। সেটা আমি কিছু বলতে চাই না। আচ্ছা, এই অসিতবাবু লিখেছেন যে উত্তর আধুনিক বাংলা কবিতায় ছন্দের বড়ই অভাব দেখা যায়। ছন্দ অন্তমিল নিয়ে যদি 2-1টি আধুনিক কবিতা লেখা যায় না? আপনি ছড়া ছাড়া কি এরকম পরীক্ষা নিরীক্ষামূলক আধুনিক কবিতা লিখেছেন? না দাদা, আমি উত্তর আধুনিক, আমি দক্ষিণের বাসিন্দা, আমার দুঃসাহস হয়নি হাত দিতে পারবো। উত্তর আধুনিক মানে সত্যি তাই ছড়ার মানে এখন উত্তর আধুনিক কবিতা সত্যি মাথার উপর অনেক, আমি যদিও সেটা বলার বাতুলতা হবে, অনেকে রেগে যাবে, কিন্তু উত্তর আধুনিক কবিতা বা পোস্ট মডার্ন অনেক কবিতা অনেকেই লিখছেন, তো সেগুলো অনেকেই মাথার উপর দিয়ে যায়, আমি বুঝতে পারি না। তো যাই হোক, আরেকটা যেটা আমার বাদ গেল সেটা হচ্ছে লিমেরিক নিয়ে তো জীবনের অনেক সময় কাটিয়েছি। তা সেই হিসেবে তার কলকাতা দূরদর্শন থেকে 2বার ডাক পেয়েছি আমি আলোচনায়, লিমেরিক নিয়ে আলোচনা। ওই যে হয় যে দুপুরে যে অনুষ্ঠান সাহিত্য সংস্কৃতি, বাহ, দূরদর্শনে আপনি অনুষ্ঠান করেছেন? 2বার করেছি, 2বারই লিমেরিক নিয়ে অনুষ্ঠান করেছি। আর যেটা ওই যে কাশিরাম স্কুলে ভর্তি হলাম, কাশিরাম স্কুলে আমি অন্তত 7-8টা তো হবেই নাটক করেছি ছাত্রদের নিয়ে। কাশিরামে নাটক করেছি, এজন স্কুলে সেখানেও 5-6টা নাটক করেছি, এবং যখন যেখানে গেছি জয়দেব হিন্দিতে করেছি, সেখানেও করেছি, এবং ডিআইভিতে ছিলাম শেষ পর্যন্ত, ডিআইভি থেকে রিটায়ার করেছি, সেখানেও নাটক করেছি। তাহলে আপনারা যে আমি আরেকটা প্রশ্ন আমার চলে আসছে, ওই তো নাটক কম্পিটিশনে বিষ্ণুবাবু নাম দিয়েছিলেন, আমিও নাম দিয়েছিলাম। তো আমার একটা কোথাও হচ্ছে যে আপনারা যতটা ডেডিকেটেড ছিলেন, এখনকার শিক্ষকরা কি ছাত্রদের প্রতি যে এতটাই সেই ডেডিকেশন রয়েছে কি আজকের দিনে? বা দেখুন, শিক্ষকদের কি মান অনেকটাই কি অবমূল্য, মানে কম, মানে আমি সেটা বলবো না, যে মূল্যায়নটা কি কম হচ্ছে? যে এই যে রাস্তায় আমরা শিক্ষকদের দেখতে পাচ্ছি, একটা সময় শিক্ষকদের আমরা দেখে রাস্তায় দেখলে প্রণাম করতাম, হ্যাঁ, যে এবং মনে মনে একটা শ্রদ্ধা জাগতো, কোথায় সেই জায়গাটা কি অবস্থার পরিবর্তন ঘটেছে? দেখুন, এক পেশেভাবে ব্যাপারটা ভাবলে হবে না। এগুলো এই সমস্যা সম্পর্কে সম্যক ধারণা নিতে গেলে গভীরে যেতে হবে, আরও গভীরে যেতে হবে। আমার তো মনে হয় যে এই যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের সংগ্রহ, নিয়োগ, এখানেই গলত রয়েছে, বিসমিল্লাহ গলত রয়েছে। যে শিক্ষকরা
শিক্ষক বলে ইয়ে হচ্ছেন, রিক্রুটেড হচ্ছেন, তারা কি ছোটবেলায় ভাবতো যে আমি বড় হয়ে শিক্ষক হব? সত্যি তাই, একদম আমার আদর্শ শিক্ষকতা শিক্ষক হওয়া। খুব ভালো কথা বলেন। তাহলে যে একজন ব্যবসায়ী হবে বলে মনে মনে ঠিক করেছিল আর কিছু বেশি টাকা ইনকাম করা যায়, বেশি টাকা ইনকাম করা যায়, সে হঠাৎ কোনো কিছুর একটা কলকাঠি না সে চলে গেল শিক্ষকদের লাইনে। তো শিক্ষকদের লাইনে গেলে সে কী হবে? সে তার মেটেরিয়ালটাকে পাল্টাতে পারবে? যে মশলা সে তৈরি, যে চিন্তা ভাবনা সে তৈরি, সেটা সে সত্যি একদমই খুব ভালো বলেছেন এটা, পারবে না। সেই শিক্ষক মাস্টার হয়ে দেখা গেল যে সে এমন এক টিউশনির গোয়াল ঘরে খুলে বসলো যেটা ব্যবসার চেয়ে কম না। সেটা ছোটবেলা থেকেই ব্যবসায়ী হবে ঠিক করেছিল। একদমই তাই, খুব ভালো কথা বলে। সত্যি আমরা এরকম শিক্ষক দেখেছি, আমি যে স্কুলে পড়তাম তারা বলতেন যে তোমরা অফ টাইমে আসো, আমার কাছে দেখিয়ে নাও, বাড়িতে আসো, এমনি কোনো বিনিময় মূল্যে পয়সা মানে টাকা পয়সার কথা তো ছিলই না, বলতো বাড়িতে এসো, বাড়িতে এসে দেখাও তোমার। কিছু 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 মানুষ আছে, কিছু কিছু ছেলেরা আছে বা মেয়েরা আছে যাদের জীবনের লক্ষ্য শিক্ষক হওয়া, তারা হতে পারছে না। সেই শিক্ষক হওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী তুমি সুযোগটা তোমাকে পেতে হবে, সেই রিক্রুটমেন্ট সেই সুযোগটা পেতে হবে। অর্থাৎ যার ক্ষমতা, যার ক্ষমতার বাইরে সে কী করে যাবে, সে যা ভালোবাসে, সে যেটা পছন্দ করে, সে তার দিকেই তাদের ঝুঁকে যাবে। এখানে সেটা বাইরের কোনো সত্যি ভিতরের ব্যাপার, সেই ভিতরটা আমাদের দেখে নিতে হবে, আমাদের বেছে নিতে হবে। যে মনে মনে ঠিক করেছিল শিক্ষক হওয়াই আমার আদর্শ, এই অ্যাম্বিশন, তাকে শিক্ষক নিতে হবে। অর্থাৎ রিক্রুটমেন্টের সময় শুধু তার সার্টিফিকেটগুলো দেখলে হবে না, দেখতে হবে সে কোন কলেজ থেকে পাশ করেছে, কোন হাই স্কুল থেকে পাশ করেছে, এবং তার প্যাশন কতটা, হ্যাঁ সে কতটা সে ডেডিকেটেড, কতটা ডেডিকেটেড সেটা দেখতে হবে। নাহলে সে কাজ করবে কি করে? সে এখন তো ছাত্রদের শেখাবে কি? ছাত্রদের শেখাতে গিয়ে তারা উল্টোটা শেখাচ্ছে। একটা ব্যাংক ডাকাতি হলে বাচ্চা, যদি তার মধ্যে একটা বাচ্চা থাকে, সেই বাচ্চার নিন্দা না করে তার প্রশংসা করা হচ্ছে। এলএম আছে, হ্যাঁ, এত মানে সম্পূর্ণ উল্টো হয়ে যায়। এখন যে প্রফেশনটা চলে যাচ্ছে অনেকটা, মানে কিছুটা বাবা মায়েরাও দেয়। অনেক ছেলে মেয়েই দেখি এখন, আমি দেখেছি অনেকেই বলে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ছে, অথচ তার অন্য কিছু নিয়ে করার ইচ্ছে ছিল, কিন্তু সে বাধ্য হয়ে বাবা মার চাপে পড়ে সে ডাক্তারি পড়ছে, কিন্তু সেই প্রফেশনটাকে ভালো লাগে না। অনেকেই আমাকে বলেছে, আমার সঙ্গে অনেকেই আলাপ হচ্ছে, যে এই কথাটা আপনি সত্যিই বললেন যে পরিস্থিতির চাপে পড়ে তাদেরকে অন্য জায়গায় যাওয়া হচ্ছে, মানে চলে যাচ্ছে। আচ্ছা, যার ওই ব্যবসায়ী হওয়ার ইচ্ছে ছিল, সে ব্যবসায়ী না হয়ে গেল শিক্ষক, সে কি করে আশা করে ছাত্রদের কাছ থেকে একজন শিক্ষকের মর্যাদা, একজন শিক্ষকের শ্রদ্ধা? মাসে মাসে তো সেই টাকাগুলো দেয় স্যারের হাতে, কিন্তু খদ্দের কাস্টমার সম্পর্ক হয়ে যাচ্ছে না। তারা সে আক্ষেপ করে কি করে? এটা মেনে নাও, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে, এইটাই আমাদের সব শেষ করে দিল। এটাই আমার শেষ। এই যে তুমি কিছু মনে করো না, এই যে তুমি বললে আমরা তো এটা বের করেছি, ওটাও বের করেছি, কই তো কিছু হলো না, এটাও সেই নবকুমারকে বাঘে খেয়েছির মতো। তাহলে আমাদেরই ব্যর্থতা ছিল, আমাদেরই অক্ষমতা ছিল, আমাদেরই সীমাবদ্ধতা ছিল, আমরা ঠিক সেভাবে কাজটা করতে পারিনি। আজকে একজন মাহারা জননীর কপালে সে বিশাল বড় একটা ফুটবলের মতো ভাবা যায়, অথচ তারপরে আমরা বসে আছি, তারপরেও আমরা দৈনন্দিন জীবন যাপন, দৈনন্দিন রুটিন অনুযায়ী আমরা সবকিছু সহনীয় হয়ে যাচ্ছে আমাদের কাছে। এবং আরেকটা জিনিস দেখুন, আমি এটা ইদানিং ফেসবুকেও দেখছি যে রাস্তায় একজনকে মারছে, শিক্ষককে মারছে, একজন বৃদ্ধ মানুষকে মারছে, কিন্তু রাস্তাটি সব মানুষ চলে যাচ্ছে, কেউ ছবি তুলছে, ভিডিও করছে, কিন্তু কেউ যে একজন দাঁড়িয়ে প্রতিবাদ করবে সেটাও নেই। মানে সবকিছু প্রতিবাদ করতো তারা, যদি যেত যে সঙ্গে সঙ্গে একটা পুলিশের গাড়ি এসে তাদের ধরে নিয়ে যেত, দুষ্কৃতীদের দিয়ে তাদের কঠোর শাস্তি দিত, ওই লোকগুলো জানলো যে তারা শাস্তি পেল, পরের দিন ওরকম একটা ঘটনা ঘটলে
তারা প্রতিবাদ করে। ঠিকই বলেছেন। আর এখন প্রতিবাদ করতে গেলে মুশকিল হচ্ছে কি, পুলিশ আমাদেরই ধরবে, মেরে ফেলবে, যে আপনি কি করছিলেন, আপনি কি কোথা থেকে এলেন। মানে এইটা আরো বেশি যারা খুব সচেতন তারা বুঝতে পারবে যে যখন একজনকে প্রাণ বাঁচাবার জন্য সাহায্য করে তখন তারা একটা সাক্ষাৎকার দিতে হয়। সাক্ষাৎকার যে নিচ্ছে সে যেভাবে প্রশ্ন করে, লক্ষ্য করেছে কিনা, সে যেভাবে প্রশ্ন করে যেন কৈফিয়ত দিতে হবে, তুমি কেন করছেন এটা, আপনার কী দরকার ছিল, আপনাকে তো জেলে পুড়ে দেবে, কেন করতে গেলেন এসব, এই ধরনের যেন সে কিছু একটা দায়ে পড়েছে, যেন একটা অন্যায় করে দিয়েছে, সে বলছে কুকড়ে যাবে, দরকার নেই বাবা আমার এই ঝুট ঝামেলা। তাকে উৎসাহ দেবে কি, তাকে সবার সামনে তুলে দেবে, গ্লোরিফাই করবে, সেসব পুরো ব্যাপার নেই। এইগুলো পুরো পচে গেছে একদম, রটেন টু দ্য কোর। এই আর আমার এইভাবে হবে না, এই আমরা ক্ষমতা বদল হওয়া দরকার। ক্ষমতা বদল হয়ে হোল হার্টেডলি সমস্ত প্রশাসনকে অন্তত কম করে 5 বছর লাগাতার কাজ করে যেতে হবে, তাহলে যদি ফিরে দাঁড়ানো যায়। না সেজন্য এবার এটা কিছু মানুষের, আমাদের ভালো মানুষের একটা আছে যে না আমরা রাজনীতি যাব না, রাজনীতি, এবার ভালো মানুষরা যদি রাজনীতিতে না যায় তাহলে এগুলো তো শুধরাবে না। অনেকেই বলে যে রাজনীতিটা বাবা আমার জন্য নয়, রাজনীতিটা খুব বাজে জিনিস। এবার মনে করুন ভালো সমাজের যারা ভালো মানুষ বা শিক্ষক বা তারা যদি রাজনীতিতে না আসে তাহলে এই সমস্যার তো সমাধান হবে না, তাই না? তারা আসবে, তাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করো। সেইটাই হ্যাঁ, সত্যি তাই। এবং অনেকটাই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে। এবার আপনার নতুন প্রজন্মের লেখকদের জন্য কিছু বার্তা দেবেন এবং আমাদের শহরে, দুর্গাপুর শহরের যে আশা ভরসা, সেই নিয়ে কিছু বলুন। আশা ভরসা তো নিশ্চয়ই আছে। কালকেও একটা অনুষ্ঠানে গেছিলাম, আবৃত্তির স্বরশ্রুতি। এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের কালচারাল অনুষ্ঠান যত বেশি হয় তত ভালো। এটা আমাদের মধ্যে শুভবোধ জাগাতে, শুভবোধ বিস্তার করতে সাহায্য করে। এবং এখনকার দুর্গাপুরে কেমন কাজ হচ্ছে সাহিত্য থেকে শুরু করে? হ্যাঁ, সেটি নতুন প্রজন্ম কেমন লিখছে বলে আপনার মনে হয়? নতুন প্রজন্ম আগেই আমরা যখন পত্রিকা করতাম, পত্রিকায় লেখালেখি নিতাম, আমি যেমন স্কুলে ছাত্রদের টিফিন নেব বসে তাদের ছন্দ শেখাতাম, তাদের ছড়াকা লেখা শেখাতাম। তারা ছড়াকা বেশ কিছু ছিল, তখনই ছড়াকা লিখতে পারতো, কাশিরামে যখন ছিল তখনই ছড়াকা লিখতে পারতো। সেই ছড়াকাগুলো নিয়ে আমি পত্রিকা করতাম, পত্রিকাতে জায়গার জন্য সেই পত্রিকাগুলো তাদের হাতে দিতাম। তারপরে এই জন্য স্কুলে গিয়ে সেটা আরও পরিণতি লাভ করলো। সেটা হলো ছাত্ররাই একটা কমিটি করলো, একজন সম্পাদক হলো, একজন সংগ্রাহক হলো, তারাই সব লেখা কালেক্ট করতো, তারা ওখান থেকে বেনাচিতি খুব কাছে, ওখানে প্রেসে দিয়ে আসতো ফোল্ডার নিয়ে। তারাই এটাও শুনেছি, খুব ভালো একটা কাজ যে ছাত্রদের ইনভলভ, ছাত্রদের তারাই সম্পাদক, তারাই প্রকাশক, তারাই পয়সা কালেকশন করছে পরের সংখ্যার জন্যে। আমার কোনো ব্যাপার নেই, কিচ্ছু না, শুধু মুখে এটা একটা নতুন হ্যাঁ। আচ্ছা, আমি শেষটা একটা কবিতা দিয়ে শেষ করুন। নমস্কার, আজকের মতো অনুষ্ঠান অনেকটাই আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। যারা দেখলেন তাদের সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। এবং আমরা শেষে বলুন আপনার যে বার্তাটা দেবেন। আমি ছোট ছোট লেখাতেই সবথেকে বেশি পছন্দ করি, যেমন এক লাইনের কবিতা বলি, যেমন মাটি হোক, মাটির গভীরে থাকে জল। এবার কবিতা ছোট ভবিষ্যতের জন্য বার্তাই বলো, যাই বলো, এই কবিতাটা পড়ছি। আশ্রয়। মানুষের হাতে মানুষ আক্রান্ত হলে মানুষেরই কাছে ছুটে যায়, কেননা মানুষ ছাড়া মানুষের আর কোনো নিরাপদ আশ্রয় নেই। বাহ, খুব সুন্দর।
নমস্কার। নমস্কার। ধন্যবাদ। আজকের মতো অনুষ্ঠান খুব সুন্দর করে শেষ করছি। সদ্য সতীশবাবুকে আমাদের পত্রিকার তরফে অনেক শ্রদ্ধা জানাই। অনেক আরও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও সৃজনশীল জীবন কাটুক আপনার। আমরা এখানেই শেষ করছি, আবার কোনো সময় আপনাকে ডাকবো। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি।